হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমরা কি শিখবো না, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং কোষে দেখি 3.1 আর 2 এবং বৃত্তের বিভিন্ন ধর্ম সম্বন্ধে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। কিন্তু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য শুরু করার আগে আমাদের কিছু জিনিস সম্বন্ধে জানতে হবে। তো একে একে আমরা সেগুলো জানতে থাকি। প্রথম হচ্ছে যে এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলে। এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলে না, দুটি বা তার বেশি সংখ্যক বৃত্তের যদি একটি কেন্দ্র থাকে এবং তাদের ব্যাসার্ধ আলাদা আলাদা হয়, তবে তাদেরকে আমরা কি বলবো না, এককেন্দ্রীয় বৃত্ত বলবো। মনে করো যে তিনটে বৃত্ত আছে যাদের কেন্দ্র একটি, কিন্তু তাদের ব্যাসার্ধগুলো সব আলাদা আলাদা। যদি একটার ব্যাসার্ধ R3 হয়, আর একটার ব্যাসার্ধ R2 হয়, তাহলে আর একটার ব্যাসার্ধ R1, এটা R2 হয়ে গেল, এটা হলো R1। এবং এদের কেন্দ্র যদি O হয়, অর্থাৎ একই কেন্দ্র কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা আলাদা, তাহলে আমরা এই বৃত্তগুলোকে পরস্পরের কি বলবো, এক কেন্দ্রীয় বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল বলবো। এবারে আমরা জানবো যে সর্বসমবৃত্ত কাদের বলে। সর্বসমবৃত্ত কাদের বলে না, দুই বা তার থেকে বেশি সংখ্যক বৃত্তের যদি ব্যাসার্ধ একই হয়, তাহলে তাদের আমরা সর্বসমবৃত্ত বলবো। প্রত্যেকের ব্যাসার্ধই হচ্ছে আর, প্রত্যেকের ব্যাসার্ধই হচ্ছে কিনা যে আর। তিনটে বৃত্ত আছে যাদের কেন্দ্রবিন্দুগুলো হলো XYZ, কিন্তু তিনটে বৃত্তেরই ব্যাসার্ধ আর, তাহলে এই তিনটে বৃত্তকেই আমরা কি বলবো, সর্বসমবৃত্ত। আচ্ছা, আমরা সর্বসম ত্রিভুজ সম্বন্ধে তো আগেই জেনেছিলাম। তো চলো একবার সর্বসম ত্রিভুজ, দুটো ত্রিভুজকে কিভাবে সর্বসম করতে হয় বা কি কি তাদের প্রপার্টি থাকলে সর্বসম হয়, সেটা আমরা একবার জেনে নিই। আমরা জানি যে ত্রিভুজের তিনটে জিনিস থাকে, অর্থাৎ তিনটে বাহু থাকে এবং তিনটে কোণ থাকে। তাহলে আমরা একটা ত্রিভুজকে সর্বসম করব কি করে না, একটা ছক করে নিচ্ছি। সর্বসম লিখলাম এক জায়গায়, বাহু লিখলাম একটা জায়গায়, আর একটা জায়গায় লিখলাম কোণ। এখন ত্রিভুজটা সর্বসম হবে যদি আমরা তার দুটো বাহু দেখাই আর একটা কোণকে সমান দেখাই, তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। এখন ত্রিভুজটা সর্বসম হবে যদি ত্রিভুজের একটি বাহু ও দুটো কোণ দেখাই, তাহলেও কিন্তু ত্রিভুজটা সর্বসম হবে। আবার ত্রিভুজটা সর্বসম হবে যদি তিনটে বাহুকেই সমান দেখাই কিন্তু কোনো কোণই সমান না দেখাই, তাহলেও কিন্তু ত্রিভুজটা সর্বসম হবে। কিন্তু ত্রিভুজটা সর্বসম হবে না যদি আমি তিনটে কোণই সমান দেখাই কিন্তু কোনো বাহুকেই সমান দেখাতে না পারি, তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসম হবে না। অর্থাৎ যদি আমি কোনো বাহুকেই সমান না দেখিয়ে তিনটে কোণকেই সমান দেখাই, তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসম হবে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ দেখো, একটি মনে করো একটা ত্রিভুজ আছে যার তিনটে কোণই 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ, আবার এটাও একটা সমবাহু ত্রিভুজ। তিনজনেরই কিন্তু তিনটে কোণই ইকুয়াল, সবারই তিনটে কোণই 60 ডিগ্রি করে। তাহলে কি এরা সর্বসম? কখনোই নয়, কারণ এই বাহু থেকে অনেক বড়, তাহলে সর্বসম নয়। অর্থাৎ তিনটে কোণ সমান হলে কিন্তু কখনোই আমরা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো না। আমাদের অন্তত একটি বাহুকে সমান হতে হবে, তবে সর্বসম হবে। তো আমরা জানলাম যে ত্রিভুজ কিভাবে সর্বসম প্রমাণ করতে হয়। তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো এই নিয়ম অনুযায়ী। এখন আমরা জানবো যে বৃত্তের জ্যা কাকে বলে। না, কোনো বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশকেই ওই বৃত্তের জ্যা বলে। মনে করো ও কেন্দ্রে বৃত্তের উপর দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এ আর বি কে যদি আমি যুক্ত করি, তাহলে যে সরলরেখা পাবো অর্থাৎ এ বি, সেটাই হবে ও কেন্দ্রীয় বৃত্তের একটা জ্যা। তো বা একে কি বলে ইংলিশে কর্ড বলে, জ্যা বা কর্ড। তো এখন দেখতে পাচ্ছি যে এই এ বি জ্যা যদি এখন কেন্দ্রের দিকে ক্রমশ এগোতে থাকে, তাহলে দেখছি কিনা যে
কি দেখতে পাবো না জ্যায়ের দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে, এবং যদি কেন্দ্র থেকে দূরে যেতে থাকে তাহলে আমরা কি দেখব না জ্যায়ের দৈর্ঘ্য ক্রমশ কমছে। এখন এই কেন্দ্রের দিকে যেতে যেতে তাহলে এর দৈর্ঘ্য বাড়তে বাড়তে এই জ্যাটা যখন কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তখন এর দৈর্ঘ্য ম্যাক্সিমাম হবে, মানে সব থেকে বেশি হবে, এবং তখন এই জ্যাটার একটা স্পেশাল জ্যা হয়ে যাবে যার নাম হবে ব্যাস বা ডায়ামিটার। যখন এটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তখন এটা ডায়ামিটার হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম না ডায়ামিটারই হলো বা ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এটা আমাদেরকে প্রমাণও করে দিতে হবে, প্রমাণও করতে জানতে হবে। তো এটা আমি চলো প্রমাণ করি যে জ্যাই মানে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। মনে করো এখন একটি জ্যা নিলাম বৃত্তের এবি, যেটা বৃত্তের ব্যাস নয়, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায়নি। মনে করো এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এখন যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপরে লম্ব আনা যাবে। মনে করি সেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করছে। এখন ও এ যুক্ত করলাম। এবারে ডি বিন্দুটা যেহেতু এবি, ও বিন্দুটা এবি এর উপর লম্ব, তাহলে জ্যায়ের প্রপার্টি অনুযায়ী কিন্তু এই লম্বটা কিন্তু এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান কিন্তু হাফ অফ এবি হবে। তাহলে এখন যদি এবি হাফ অফ এবি হয় এবং ওডি লম্ব এবি হয়, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই ত্রিভুজ এওডি, এওডি একটা সমকোণী ত্রিভুজ পাবো, এবং এটা সবসময়ই ও এ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কি হবে অতিভুজ হবে, সবসময় অতিভুজ হবে। তার মানে এবি এর যে কোনো মানের জন্যই কিন্তু আমার সব সময়তেই ও এ গ্রেটার দেন এডি হবে। একমাত্র যখন এবি ও এর মধ্যে দিয়ে যাবে তখনই ও এ ইকুয়াল টু এডি হয়ে যাবে। অর্থাৎ এডি এর সর্বোচ্চ মান হবে যখন ও এবি ও বিন্দু দিয়ে যাবে, তখন কত মান হবে সর্বোচ্চ না তখন এডি হয়ে যাবে ও এ। অর্থাৎ এডি এখন কি, এডি হচ্ছে হাফ অফ এবি, আবার ও এ সমান ও এ, তার মানে হচ্ছে এবি সমান হচ্ছে 2 ইন্টু ও এ, অর্থাৎ এবির মান সর্বোচ্চ হবে যখন সেটা 2 ও এ, মানে 2 ইন্টু ব্যাসার্ধ, মানে কি ব্যাস হবে। ও এ কি ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ মানে ব্যাস হবে। তার মানে এবির মান সর্বোচ্চ হবে যখন সেটা ব্যাস হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। চলো এবারে আমরা করব হচ্ছে কি যে জ্যা। এই চ্যাপ্টারটা প্রধানত বৃত্ত সম্পর্কিত হলেও কিন্তু প্রধান হচ্ছে কি যে বৃত্তের জ্যা সম্পর্কিত। তাই আমরা একটা বৃত্তের জ্যায়ের যা যা প্রপার্টি আছে সেগুলো ভালো করে শিখব। তো এখন বৃত্তের জ্যায়ের প্রপার্টি গুলো আমরা শিখি। তো মনে করো যে এটা একটা বৃত্ত ও তার কেন্দ্র হচ্ছে ও, একটা জ্যা হচ্ছে এবি। এই এবি এর ওপরে যদি আমি একটা লম্ব টানি যেটা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি কি পাবো না এই লম্ব যদি এবি এর ওপর লম্ব টানি তাহলে আমি দেখব যে ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দুও হবে। তো প্রমাণ করি সেটা কি করতে হবে, তার জন্য ও এ যুক্ত করব এবং ও বি যুক্ত করব। এখন এটা যেহেতু লম্ব তাই এই দুটো ত্রিভুজ তুলনা করব। এই দুটো ত্রিভুজ তুলনা করে আমাদের কি দিয়েছি, যেটা আমরা লম্ব স্বীকার করেই নিয়েছি, ওডি সাধারণ, ওডি হচ্ছে কমন, দুজনের ক্ষেত্রেই আছে। এই কোণটা ইকুয়াল কারণ দুটোই 90 ডিগ্রি, এবং এই বাহুটাও ইকুয়াল কারণ দুটোই হচ্ছে যে ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা বলবো এটা বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। অর্থাৎ কোন ত্রিভুজের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, 1 নম্বর প্রপার্টি। সেকেন্ড 2 নম্বর প্রপার্টি কি, মনে করো একটা বৃত্ত আছে, তার জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এবি, জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে পি। এখন বৃত্তের কেন্দ্র যদি ও হয় এবং ওপি যদি যুক্ত করি
তাহলে আমরা দেখব যে এই ওপি হচ্ছে এ বি এর ওপরে লম্ব। তাহলে আমরা প্রমাণ করব যে পি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে ওপি এ বি এর ওপরে লম্ব। সিমিলারলি আবার আমরা ও এ এবং ও বি যুক্ত করব। এখন আমাদের বলে দেওয়া আছে পি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এপি সমান পিবি। এপি সমান যদি পিবি হয়, আবার যদি এই বাহুটা সমান, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান, আর এইটা হচ্ছে সাধারণ। তাহলে ত্রিভুজের তিনটে বাহু সমান, তাহলে সর্বসম হবে, কারণ তিনটে বাহু সমান হলে সর্বসম হয়। তাহলে এটা সর্বসম। এখন সর্বসম হলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে আবার 180 ডিগ্রি, কারণ এ বি হচ্ছে একই সরল রেখা, তার মানে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ ওপি লম্ব এ বি। অর্থাৎ আমরা কি দেখলাম না, কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হয়। যেটা হলো 2 নম্বর প্রপার্টি। এটাই কিন্তু উপপাদ্য ওই 32-33 এরকম হবে। এবারে আসছি 3 নম্বর প্রপার্টি অফ জ্যা। 3 নম্বর প্রপার্টিতে আমরা কি দেখব না, কোনো একটা বৃত্তের যদি আমার জ্যা এটা হয় এ বি, মনে করে একটা জ্যা, তাহলে এ বি এর যদি আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি তাহলে সেটা কেন্দ্র ও বিন্দু দিয়ে যাবে। এর আমরা যদি লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটার মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে পি বিন্দু দিয়ে এ বি এর উপরে যদি আমি লম্ব টানি তাহলে সেই লম্বটা অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা কিছু কিছু প্রমাণ করার সময় এরকম করব, এইটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার যে আমরা কিছু কিছু প্রমাণ করার সময় কিছু একটা জিনিস জোর করে ধরে নেব, যে যদি সম্ভব হয় তাহলে ধরি এ ইকুয়াল টু বি হবে। কিন্তু আমরা দেখব যে এ ইকুয়াল টু বি হলে কিছু সত্য, কিছু যেগুলো অ্যাবসলিউট ট্রুথ, যেটা হওয়ারই কথা সেটা হচ্ছে না, তখন আমরা বলবো তার মানে আমরা ভুল ধরেছিলাম, তার মানে এ কখনোই বি এর সঙ্গে সমান হতে পারে না। এইভাবে কিন্তু আমরা প্রমাণ করব, অনেক প্রমাণ, বিশেষ করে এই প্রমাণটার সময়, তাই আমি এটা বলে নিলাম। তাহলে এখন যদি সম্ভব হয়, মনে করি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এক্স ওয়াই, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এক্স ওয়াই ও বিন্দু দিয়ে যায়নি। যদি সম্ভব হয়, মনে করি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এক্স ওয়াই ও বিন্দু দিয়ে যায়নি, তাহলে ও বিন্দু থেকে এ বি এর সমান্তরাল একটা সরলরেখা টানলাম, যেটা কিন্তু এক্স ওয়াই কে একটা বিন্দু পি বিন্দুতে মনে করো ছেদ করেছে। যদি ও বিন্দু দিয়ে এক্স ওয়াই না যায়, তাহলে ও বিন্দু থেকে এ বি এর সমান্তরাল একটা রেখা টানাই যাবে, যেটা কিন্তু এক্স ওয়াই কে পি বিন্দুতে ছেদ করবে। এখন লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বুঝি? লম্ব সমদ্বিখণ্ডক বলতে বুঝি লম্ব সমদ্বিখণ্ডকের যে কোনো বিন্দু, মনে করো এ বি লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স ওয়াই, তার মানে এটাই বুঝি যে এক্স ওয়াই এর ওপরে যে কোনো বিন্দু থেকেই এ এর দূরত্বও যা, বি এর দূরত্বও তাই। সেই অনুযায়ী তার মানে পি বিন্দুটা এক্স ওয়াই এর ওপরে অবস্থিত, তাহলে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বও যা, বি বিন্দুর দূরত্বও তাই। আবার ও বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এ আর বি দুটোই বৃত্তের ওপরে অবস্থিত দুটো বিন্দু, তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বও যা, ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বও তাই। তার মানে হচ্ছে যে পি বিন্দু থেকেও এ বি সমদূরত্বে, ও বিন্দু থেকেও এ বি সমদূরত্বে। কিন্তু এটা হতে পারে না, কেন? কারণ দুটো সমান্তরাল সরলরেখা, একটি সমান্তরাল সরলরেখার উপরে নির্দিষ্ট দুটো বিন্দু থেকে অপর সমান্তরাল সরলরেখার উপরে একটি বিন্দু পাওয়া যাবে যেখান থেকে এই দুটো বিন্দু সমান দূরত্বে থাকবে। এর উপরে কিন্তু একের বেশি বা দুটো বা অন্য কোনো বিন্দুই পাওয়া যাবে না, একমাত্র একটাই বিন্দু পাওয়া যাবে যে বিন্দু থেকে নির্দিষ্ট দুটো বিন্দুর দূরত্ব সমান। তার মানে এখানে যেহেতু ওপি সমান্তরাল বি এ এঁকেছিলাম আমরা, এবং পি এ বি থেকে সমান দূরত্বে, ও এ বি থেকে সমান দূরত্বে, তার মানে আমরা যেটা ধরছি সেটা সম্ভব নয়। তাই আমরা কি বলবো, যে যেটা আমরা অ্যাজাম্পশন করেছিলাম যে সম্ভব হলে এক্স ওয়াই ও বিন্দু দিয়ে যায়নি, সেটা কিন্তু আমাদের ভুল। অতএব এক্স ওয়াই কিন্তু ও বিন্দু দিয়েই গেছে, এবং ও আর পি কিন্তু একই বিন্দু, অর্থাৎ
কোনো একটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক সর্বদা বৃত্তের কেন্দ্রগামী। বোঝা গেল? এবারে আমরা জানবো 4th নাম্বার প্রপার্টি অফ জ্যা, অর্থাৎ জ্যায়ের 4 নম্বর প্রপার্টি সম্বন্ধে আমরা জানবো। মনে করো একটা বৃত্তের একটি জ্যা আছে এবি, আরেকটি জ্যা আছে সিডি, আরেকটি জ্যা আছে সিডি। একটি জ্যা আছে এবি গ্রেটার দেন সিডি, অর্থাৎ একটা জ্যা এরকম আছে যে আর একটা জ্যায়ের থেকে একটু বড়। তাহলে আমরা কি দেখব না, এবি জ্যা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে আর সিডি জ্যা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তারা কিন্তু সমান নয়। অর্থাৎ এবি জ্যা কেন্দ্রে কিন্তু বড় কোণ উৎপন্ন করবে, এ ও বি, এই কোণটা কিন্তু বড় হবে সি ও ডি এর থেকে। তাহলে আমরা কি দেখলাম না, যে জ্যা বড় সেই জ্যা কিন্তু কেন্দ্রতে যে কোণ উৎপন্ন করে তাকে সম্মুখ কোণ বলে, তাহলে কেন্দ্রতে বড় সম্মুখ কোণ উৎপন্ন করে। এখন মনে করো এবি ইকুয়াল টু সিডি হলে কি হবে? যদি এবি আর সিডি সমান হয় তাহলে কি হবে? তাহলে কি হবে, তারা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে সেগুলো সমান হবে। তারা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে সেগুলো সমান হবে। অর্থাৎ এটাই হবে যে সমান সমান জ্যা কেন্দ্রে সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করে বা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ দুটো জ্যায়ের যদি দৈর্ঘ্য এক হয় তাহলে তারা কেন্দ্রে কিন্তু একই পরিমাণ কোণ উৎপন্ন করবে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা খুবই সহজ প্রমাণ করে দিই। মনে করো এই ত্রিভুজের এই বৃত্তের দুটো জ্যা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। তাহলে এরা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে সেটা কি হবে? সমান হবে। এটাই তো। এখন ত্রিভুজ এ ও, এটি কেন্দ্রটা যদি ও হয় তাহলে এ ও বি ত্রিভুজ আর সিওডি ত্রিভুজ, এই দুটোর মধ্যে তুলনা করব। এই দুটোর মধ্যে তুলনা করে দেখবো এইটা বাহুটা হচ্ছে কিনা যে বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এরও দুটো বাহু ব্যাসার্ধ, এরও দুটো বাহু ব্যাসার্ধ। কারণ হচ্ছে সিওডি বৃত্তের উপরে আছে, এও বিও বৃত্তের আছে। তাহলে থার্ড বাহুটা মানে জ্যাটাও আবার সমান। আমার তো প্রথমে এটাই শর্ত ছিল যে দুটো জ্যা যদি সমান হয় তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটাও সমান, অর্থাৎ এই দুটো ত্রিভুজই সর্বসম হয়ে যাবে। যখনই দুটো জ্যা সমান হবে তখনই কেন্দ্রের সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করবে সেটাও সর্বসম হয়ে যাবে। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাও কিন্তু অনুরূপ কোণ হয়ে যাবে। অর্থাৎ সমান সমান জ্যা কেন্দ্রে সমান সমান কোণ বা সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। এটা গেল আমাদের প্রপার্টি 5। এবারে প্রপার্টি 6, জ্যায়ের প্রপার্টি 6 কি জানবো আমরা না, সমান সমান জ্যা সমান সমান চাপ ছিন্ন করে। মনে করো যে এই একটা বৃত্ত আছে। আচ্ছা, এখানে আমরা তার আগে বলে নিই হচ্ছে কিনা যে বৃত্তচাপ কি। কারণ হচ্ছে বৃত্তচাপ আমাদের বলা হয়নি না। মনে করো কোনো একটা বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দু তোমার বৃত্তের পরিধি বরাবর বৃত্তটাকে যে অংশে ছিন্ন করে, যে দুটো অংশে ছিন্ন করে তাদের প্রত্যেকটা অংশকেই কিন্তু আমরা কি বলে, বৃত্তচাপ বলে। ঠিক আছে, তাদেরকে প্রত্যেকটা অংশকেই কিন্তু আমরা কি বলবো না, বৃত্তচাপ বলবো। বৃত্তচাপ। এখন মনে করো যে ও কেন্দ্রে বৃত্তের এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর তাদের পরিধি বরাবর আর একটা বিন্দু নিলাম, মনে করছি এক্স। তাহলে এখানে এ বি এক্স, এই যে পরিধি বরাবর এই অংশটা বৃত্তটাকে দুটো অংশে ভাগ করেছে, একটা এই দিক দিয়ে আর একটা হচ্ছে কিনা যে এই দিক দিয়ে। এখানে যদি আর একটা বিন্দু ওয়াই থাকে তাহলে আমরা এই যে এ এক্স বি এই অংশটাকে আমরা বলবো বৃত্তচাপ, এবং এটাকে একটা মাথায় টুপি পরানোর মতো বা কার্ভ লাইন দিয়ে কিন্তু দেখাবো। এখানে মাঝখানে কিন্তু ইনটু নয়, এক্স। আচ্ছা, আর একটা চাপ হলো কোনটা, এ
ওয়াই বি, এটা হলো আর একটা চাপ। তাহলে কোনো একটা চাপ কিন্তু বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করে, অর্থাৎ হচ্ছে কিনা যে একটা ছোট অংশ, একটা হচ্ছে বড় অংশ। এই ছোট অংশটাকে বলা হয় যে অধিবৃত্ত চাপ, আর বড় অংশটাকে বলা হয় অধিবৃত্ত চাপ, আর ছোট অংশটাকে বলা হয় উপবৃত্ত চাপ, মেজর আর্ক আর মাইনর আর্ক। তো এখন এই বৃত্তচাপ মানে আমরা বলছিলাম যে প্রপার্টি অফ জ্যায়ের কি না 6 নাম্বার প্রপার্টিটা কি না সমান সমান জ্যা বৃত্ত থেকে সমান সমান চাপ ছিন্ন করে। তাহলে আমরা এখানে চাপ বুঝলাম, বৃত্তচাপ কাকে বলে। এখন জ্যায়ের যে প্রপার্টিটা বলছিলাম, যে মনে করো যে এবি একটা জ্যা আছে আর সিডি একটা জ্যা আছে, তাহলে আমরা এখানে আর একটা বিন্দু আছে মনে করো এক্স। তাহলে এবি জ্যাটা এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে কি চাপ ছিন্ন করেছে না এ এক্স বি, আর সিডি জ্যাটা এই বৃত্ত থেকে কি চাপ ছিন্ন করবে সি এক্স ডি, আর এ এক্স বি এই চাপটা ছিন্ন করেছে। যদি এবি গ্রেটার দেন সিডি হয় তাহলে এ এক্স ডি গ্রেটার দেন সি এক্স ডি হবে, অর্থাৎ বড় জ্যা কিন্তু বৃত্ত থেকে বড় বৃত্তচাপ ছিন্ন করে। এবং যদি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয় তাহলে কি করে না তাহলে কিন্তু দুজনাই সমান কিন্তু বৃত্তচাপ ছিন্ন করবে, অর্থাৎ সমান সমান জ্যা বৃত্ত থেকে সমান সমান চাপ ছিন্ন করে। এখন এটা গেল একটি নির্দিষ্ট বৃত্তের ক্ষেত্রে। যদি অনেকগুলো বৃত্ত থাকে এবং তাদের যদি সমান সমান জ্যা থাকে তাহলে কি ঘটবে। যদি মনে করো যে অনেকগুলো বৃত্ত আছে, ঠিক আছে, প্রত্যেকটা বৃত্তই কিন্তু একই, এটা ধরতে হবে প্রত্যেকটা বৃত্তই কিন্তু একই, অর্থাৎ প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যই কিন্তু সমান। তাহলে এইখানকার যে জ্যাগুলো যদি সমান হয়, প্রত্যেকটা জ্যাই সমান, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এ বি, এখানে আছে সিডি, কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু এ বি ইকুয়াল টু সিডি যদি এরকম হয় যে প্রত্যেকটা জ্যায়ের দৈর্ঘ্যই সমান হয়, তাহলে তারা যে চাপ ছিন্ন করবে সেই চাপগুলোও কিন্তু সমান হবে। তার মানে কি একাধিক সমান সমান বৃত্তে কিন্তু জ্যায়েরা সমান সমান চাপ ছিন্ন করে। আবার এই জ্যাটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এই জ্যাটা একই কোণ উৎপন্ন করবে এবং এই জ্যাটাও কেন্দ্রে একই কোণ উৎপন্ন করবে। এটাই কিন্তু বৃত্তের জ্যায়ের ধর্ম। তাহলে কি ধর্ম না একাধিক সমান সমান বৃত্তে সমান সমান জ্যা সমান সমান সম্মুখ কোণ বা সমান সমান চাপ ছিন্ন করে। বোঝা গেল? তাহলে একাধিক বৃত্তে কিন্তু যদি জ্যাগুলো সমান সমান হয়, বৃত্তটা যদি সমান সমান হয়, তাহলে তারা বৃত্ত চাপ যেটা ছিন্ন করবে সেটাও সমান হবে এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাও কিন্তু সমান হবে। এবারে আমরা জানবো বৃত্তাংশ কি। বৃত্তাংশ কি না কোন একটা বৃত্তে একটি জ্যা বৃত্তটাকে যে দুটো অংশে ভাগ করে সে প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলে। এখানে মনে করো ও কেন্দ্র বৃত্তের এ বি একটা জ্যা, যেই এবি জ্যাটা বৃত্তটাকে দুটো অংশে ভাগ করেছে, একটা অংশ হচ্ছে এই নিচের অংশটা আর একটা অংশ হচ্ছে ওপরের অংশটা। তাহলে এই অংশ দুটোকে আমরা বলবো বৃত্তাংশ। যে অংশটা ছোট সেই অংশটাকে আমরা বলবো মাইনর বা অধিবৃত্ত অংশ, আর যেটা হবে বড় সেটাকে আমরা বলবো মেজর বা অধিবৃত্তাংশ, মাইনর বা উপবৃত্তাংশ। ঠিক আছে, তো যেটা বড় হবে সেটা হচ্ছে মেজর বা অধিবৃত্তাংশ এবং যেটা ছোট হবে মাইনর বা উপবৃত্তাংশ। তার মানে একটা বৃত্তের একটা জ্যা যদি যে দুটো অংশে ভাগ করে সেই দুটো অংশই যদি সমান হয়, অর্থাৎ মেজর সেগমেন্ট বৃত্তাংশকে আমরা কি বলবো না সেগমেন্ট বলি, তাহলে মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট দুটো যদি ইকুয়াল হয়ে যায় মানে
দুটো অংশই যে বৃত্তাংশ হবে দুটো অংশই যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে দুটো কি তৈরি হবে? দুটো সেমি সার্কেল তৈরি হবে বা অর্ধবৃত্ত তৈরি হবে। কারণ এই মেজর আর মাইনর সেগমেন্ট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বৃত্তটা সমান দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ভাগে কিন্তু অর্ধবৃত্ত বা সেমি সার্কেল হয়ে যায়। এবারে জানবো বৃত্তকলা কি। না, বৃত্তকলা হচ্ছে কোন একটি বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ যে অংশকে সীমাবদ্ধ করে সেই অংশকেই বলে হচ্ছে কিনা যে কি বৃত্তকলা বা সেক্টর। মনে করো ও কেন্দ্রীয় বৃত্তের একটা ওপরে দুটো বিন্দু আছে এ ও বি, আর এই মাঝে একটা বিন্দু আছে ওয়াই। তাহলে যে এ ওয়াই বি এই চাপটা আর দুটো ব্যাসার্ধ, এই মনে করো ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও এ ব্যাসার্ধ এবং ওই অবি ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ আর এই বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে বৃত্তের বৃত্তকলা। তাহলে এই সীমাবদ্ধ ক্ষেত্রটা বৃত্তটাকে দুটো অংশে ভাগ করে, একটা যেটা অংশটা ছোট সেটা হচ্ছে ছোট বৃত্তকলা, আর যে অংশটা হচ্ছে বড় সেটা হচ্ছে বড় বৃত্তকলা। অর্থাৎ এটা হচ্ছে মাইনর সেক্টর আর এটা হচ্ছে মেজর সেক্টর বা বড় বৃত্তকলা। তাহলে আমরা জানলাম যে বৃত্তাংশ কি এবং বৃত্তকলা কি। এবারে আমরা জানবো সম্মুখ কোণ কাকে বলে। না কোনো একটা কোনো একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই সম্মুখ কোণ বলে। মনে করো একটা বৃত্তচাপ আছে এক্স পি ওয়াই, এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, কেন্দ্রটা যদি ও হয় তাহলে এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে সম্মুখ কোণ। এখন এইটাকে কেন্দ্রস্থ কোণও বলে। কি বলে? না কেন্দ্রস্থ কোণও বলে। তাহলে কেন্দ্রস্থ সম্মুখ কোণ আবার কোণ কিন্তু দুটো রকমের হয়, একটা হচ্ছে কেন্দ্রস্থ আর একটা হচ্ছে পরিধিস্থ। পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ কাকে বলে? না এই বৃত্তচাপটা পরিধির যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হলো পরিধিস্থ কোণ। মনে করো এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এক্স এ ওয়াই হচ্ছে পরিধিস্থ কোণ। আবার যদি এটা হয় এক্স বি ওয়াই তাহলে এটাও হচ্ছে পরিধিস্থ কোণ। আবার যদি এটা হয় তাহলে এটাও হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ। তাহলে একই চাপের জন্য অনেকগুলো কিন্তু আমরা পরিধিস্থ কোণ পাবো, কিন্তু কেন্দ্রস্থ কোণ একটি পাবো। অর্থাৎ একটি বৃত্তচাপ কেন্দ্রে কিন্তু একটি কোণ উৎপন্ন করে, কিন্তু পরিধিতে অনেকগুলি কোণ উৎপন্ন করে, মানে পরিধিস্থ কোণের সংখ্যা কিন্তু অনেক হয়। এখন একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ এর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কিরকম রিলেশন? না একই চাপের উপর অবস্থিত, মনে করো একটা চাপ আছে এ সি বি, এই একটা চাপ আছে, এর উপরে এটা হচ্ছে কেন্দ্র, এর উপরে একটা কেন্দ্রস্থ কোণ এটা আর হচ্ছে পরিধিস্থ কোণ এটা। তাহলে এর উপরে কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ কোণ এটা বা পরিধিস্থ কোণ এটাও। তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যদি চাপ একই থাকে তাহলে কোনো একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ 2 ইন্টু পরিধিস্থ কোণ হয়ে যায়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 2x হয় তাহলে পরিধিস্থ কোণ হবে x, বা পরিধিস্থ কোণ যদি 5 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ হবে 10 ডিগ্রি। আরো একটা সম্পর্ক আছে, একই চাপের উপরে অবস্থিত সব পরিধিস্থ কোণগুলোর মানই কিন্তু একই হয়। অর্থাৎ xy চাপের উপরে অবস্থিত এই কোণটা এই কোণটা এই কোণটা সবগুলো কিন্তু সমান হবে। তাহলে এইটাও কিন্তু 5 ডিগ্রি হলে এগুলোও সব 5 ডিগ্রি হবে, যেহেতু চাপটা একই আছে। বোঝা গেল? চলো এবার আমরা জানবো কি না নির্দিষ্ট একটি দুটি বা তিনটি বিন্দু দিয়ে যাবে এই রকম কতগুলি বৃত্ত আঁকা সম্ভব। এখন মনে করি একটি বিন্দু দিয়ে প্রথমে দেখি, তারপর দুটো বিন্দু দিয়ে দেখবো, তারপর তিনটে বিন্দু দিয়ে দেখবো। মনে করি পি একটা নির্দিষ্ট বিন্দু। এখন দেখি যে এই পি বিন্দু দিয়ে যায় এরকম কতগুলো বৃত্ত আঁকা যাবে।
তাহলে মনে করো একটা ব্যাসার্ধ নিলাম পি এ, দিয়ে এ কে কেন্দ্র করলাম, আর এই এপি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, এরকম বসিয়ে বৃত্ত আঁকলাম, তাহলে সেটা কিন্তু পি বিন্দু দিয়ে যাবে। আবার এর থেকে ছোট একটা সরলরেখা নিলাম, মনে করলাম সেটা পিবি। এখন বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্ত আঁকলাম বিপি ব্যাসার্ধ নিয়ে, তাহলে সেটাও কিন্তু পি বিন্দু দিয়ে যাবে। আবার পি থেকে আবার কোনো একটা সরলরেখা নিলাম মাপের, দিয়ে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আবার একটা ব্যাসার্ধ, সেই বিন্দুটাকে কেন্দ্র করে এই লেন্থটাকে ব্যাসার্ধ নিয়ে আবার যদি একটা বৃত্ত আঁকি, তাহলে সেটাও কিন্তু পি বিন্দু দিয়ে যাবে। এরকম বিভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু পি বিন্দু দিয়ে যাবে, এরকম অসংখ্য বৃত্ত কিন্তু আমরা আঁকা সম্ভব। তার মানে একটি বিন্দু দিয়ে যায় এরকম অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। এবারে দেখব দুটি বিন্দু দিয়ে। মনে করো দুটো বিন্দু আছে পি আর কিউ। এখন এই দুটো বিন্দু দিয়ে যাবে এরকম কতগুলি বৃত্ত আঁকা সম্ভব আমরা দেখি। এখন পি কিউ কে যদি আমরা যুক্ত করি আর এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, মনে করি সেটা হচ্ছে এক্স ওয়াই। এখন এক্স ওয়াই এর উপরে কতগুলো বিন্দু আছে না, এক্স ওয়াই এর উপরে অসংখ্য বিন্দু আছে, এবং যেহেতু এটা পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক, তাই এক্স ওয়াই এর উপরে অবস্থিত সমস্ত বিন্দুগুলোই কিন্তু বিন্দুগুলো থেকে পি এর দূরত্বও যা, কিউ এর দূরত্বও তাই। অর্থাৎ এর উপরে যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে পি এর যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে ব্যাসার্ধ করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে সেটা কি হবে না, এই পি বিন্দু দিয়েও যাবে, আবার কিউ বিন্দু দিয়েও যাবে। এর উপরে যে কোনো একটা বিন্দুকে ব্যাসার্ধ করে কেন্দ্র করে যদি এই এখান থেকে পি এর ডিস্টেন্স নিয়ে বা কিউ এর ডিস্টেন্স নিয়ে এইটাকে ব্যাসার্ধ করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে সেটা কিন্তু পি বিন্দু দিয়েও যাবে, কিউ বিন্দু দিয়েও যাবে। তাহলে আমরা এখন দেখছি কিনা যে এক্স ওয়াই এর উপরে যেহেতু অসংখ্য বিন্দু আছে, তাহলে সেই অসংখ্য বিন্দুগুলোকে কেন্দ্র করে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারবো, যারা কিন্তু প্রত্যেকেই পি এবং কিউ দুটো বিন্দু দিয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে এই কনক্লুশনেই আসতে পারছি যে দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরকমও কিন্তু অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। এবারে দেখব তিনটে বিন্দু দিয়ে দুটো কেস হতে পারে। এক, তারা সমরেখ হতে পারে, মানে তারা একটাই লাইন হতে পারে, বা অসমরেখ হতে পারে, মানে তারা একই রেখার উপরে অবস্থিত নাও হতে পারে, অর্থাৎ তাদের মধ্যে একটা ছেদ বিন্দু থাকবে। মনে করো তিনটে বিন্দু আছে, তাহলে কিরকম হতে পারে, যে তারা একটাই রেখার উপরে অবস্থিত হতে পারে, বা তারা দুটো রেখার উপর অবস্থিত এবং তাদের একটা ছেদ বিন্দু থাকবে, এইটা হতে পারে। তা আমরা প্রথমে দেখি কিনা যে যদি সমরেখা হয় তাহলে কি হবে, অর্থাৎ যখন তিনটে বিন্দু একই সরলরেখার উপরে অবস্থিত হবে তখন কতগুলো বৃত্ত আঁকা সম্ভব। মনে করি তিনটে বিন্দু আছে একটি সরলরেখার উপরেই, পি কিউ আর আর। আমি এখন এমন একটা বৃত্ত আঁকতে চাইছি যেটা পি কিউ আর তিনটে বিন্দু দিয়েই যাবে। এখন পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, আবার কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। এখন পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আর কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক দুটোই কিন্তু একই সরলরেখা, অর্থাৎ পি আরটা একই সরলরেখা, তার উপরে অবস্থিত হওয়াতে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডকই কিন্তু লম্ব হবে। এখন লম্ব হওয়াতে এরা দুজনা প্যারালাল হবে, অর্থাৎ সমান্তরাল হবে, এরা দুজনাই সমান্তরাল হবে। এখন সমান্তরাল হওয়ার ফলে এদের দুজনার কিন্তু কোনো ছেদ বিন্দু পাবো না, অর্থাৎ কোনো বিন্দু সমান্তরালের সরলরেখার ধর্মই তাই, তারা কখনোই একে অপরকে ছেদ করে না। তাহলে ছেদ বিন্দু যখন পাবো না, তার মানে আমরা এমন কোনো বিন্দু পাবো না যে বিন্দু থেকে পি এর দূরত্ব যা, কিউ এর দূরত্বও তাই এবং আর এর দূরত্বও তাই। তার মানে আমরা কোনো বৃত্তই আঁকতে পারবো না যে বৃত্তটা
পি কিউ এবং আর তিনটে বিন্দু দিয়েই যাবে, অর্থাৎ তিনটে সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকাই সম্ভব নয়। এবারে চলে আসি, যদি বিন্দু তিনটে অসমরেখা হয়, মনে করি তিনটে বিন্দু আছে পি কিউ আর আর, পি কিউ একটা আর কিউ আর একটা আলাদা সরল রেখা। এখন পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো এবং কিউ আর এরও লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মনে করছি তারা ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও বিন্দুটা যেহেতু পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, তাই ও বিন্দু থেকে পি এর দূরত্বও যা, ও বিন্দু থেকে কিউ এর দূরত্বও তাই। আবার ও বিন্দুটা কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও অবস্থিত, তাহলে ও বিন্দু থেকে কিউ এর ডিস্টেন্সও যা, আর এর ডিস্টেন্সও তাই। তাহলে ও বিন্দু থেকে এখন পি এর ডিস্টেন্সও যা, কিউ এর ডিস্টেন্সও তাই, আর এর ডিস্টেন্সও তাই। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে যদি আমি ওপি বা ও কিউ বা ও আর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটা দিয়ে কিন্তু পি বিন্দুও যাবে, কিউ বিন্দুও যাবে এবং আর বিন্দুও যাবে। তাহলে আমরা দেখলাম যে তিনটে বিন্দু যদি অসমরেখা হয় তাহলে বৃত্ত আঁকা সম্ভব। এখন কতগুলো বৃত্ত আঁকা সম্ভব? কারণ একটি বৃত্ত আঁকা সম্ভব। কেন? কারণ পি আর কিউ দুটো নির্দিষ্ট বিন্দু, তাই তাদের লম্ব সমদ্বিখণ্ডকও নির্দিষ্ট হবে। কিউ ও আর দুটো নির্দিষ্ট বিন্দু, তাই তাদের লম্ব সমদ্বিখণ্ডকও নির্দিষ্ট হবে। এখন দুটো লম্ব সমদ্বিখণ্ডক নির্দিষ্ট হওয়াতে তাদের ছেদ বিন্দুও নির্দিষ্ট, অর্থাৎ একটি ছেদ বিন্দু থাকবে, অর্থাৎ একটির বেশি ছেদ বিন্দু পাওয়া যাবে না। তাই এরকম একটি পয়েন্ট পাওয়া সম্ভব বা একটি বিন্দু পাওয়া সম্ভব যেখান থেকে পি কিউ এবং আর এর ডিস্টেন্স সমান, অর্থাৎ তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত আঁকা সম্ভব। এটাই কিন্তু আমার উপপাদ্য 31। নেক্সট আমরা জানবো কি না তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। আচ্ছা, এটাই ছিল আমার উপপাদ্য 31। তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি এবং একটি বৃত্ত আঁকা সম্ভব। এখন মনে করি একটা বৃত্তচাপ দিয়ে দিয়েছে, মনে করি কেউ একটা বৃত্তচাপ এঁকেছে কিন্তু তার কেন্দ্র আঁকতে ভুলে গেছে। তাহলে আমরা কি এই বৃত্তচাপটা থেকে এইটা কোন বৃত্তের অংশ সেটা বার করতে পারবো? আমরা এই বৃত্তচাপ থেকে কি এটা কোন বৃত্তের অংশ সেটা বার করতে পারবো? হ্যাঁ, পারবো। কারণ একটু আগেই আমরা দেখলাম যে তিনটে বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্তই আঁকা সম্ভব। তাহলে এর উপরে যে কোনো তিনটে বিন্দু নেব, মনে করি এখানে একটা পি নিলাম, এটা একটা কিউ নিলাম, আর যে কোনো একটা বিন্দু নিলাম এক্স। তার মানে এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ যে কোনো একটা বিন্দুর সঙ্গে দুটো যোগ করব, পি এর সঙ্গে এক্স যোগ করলাম, পি এর সঙ্গে কিউ যোগ করলাম। এখন পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক এবং পি এক্স এর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে কেন্দ্র করে সেই বিন্দু থেকে পি এ ডিস্টেন্স বা পি কিউ ডিস্টেন্স বা পি এক্স ডিস্টেন্স নিয়ে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকবো সেই বৃত্তটাই কিন্তু এই কি বলে এই বৃত্তের মানে এই বৃত্তাংশের বৃত্তচাপের, ঠিক আছে, এই বৃত্তচাপের বাকি বৃত্তটা হবে। তাহলে আমরা কেন্দ্র পেয়ে যাব এবং বৃত্তটাকে সম্পূর্ণ করতে পারবো। এবারে মনে করি যে কোনো একটা কেউ একটা বৃত্ত এঁকেছে কিন্তু কেন্দ্র আঁকেনি। তাহলে আমরা কি এর কেন্দ্র নির্ণয় করতে পারবো? হ্যাঁ, পারবো। কেন না, আমরা আবার সেই একই প্রপার্টি লাগাবো যে তিনটে বিন্দু দিয়ে একটি বৃত্তই আঁকা সম্ভব। তাহলে মানে এরপরে যে কোনো তিনটে বিন্দু নেব এবং একটি বিন্দুর সঙ্গে বাকি দুটো বিন্দুকে যোগ করব, দিয়ে যে দুটো সরলরেখা পাবো তাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো এবং সেই লম্ব সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে এই বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা কি জানবো? না, নেক্সট আমরা জানবো সমবৃত্তস্থ কি বা সমবৃত্তস্থ কাকে বলে। সমবৃত্তস্থ কাকে বলে না, একটি বৃত্তের উপরে অবস্থিত যে সব বিন্দুগুলো থাকে সেই সব বিন্দুগুলোকেই কিন্তু আমরা বলবো সমবৃত্তস্থ
বা কনসাইক্লিক। বৃত্তের ওপরে অবস্থিত যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকেই আমরা কি বলবো না সমবৃত্তস্থ বা কনসাইক্লিক। এখন বৃত্তস্থ চতুর্ভুজ কি? বৃত্তস্থ চতুর্ভুজ কি না একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই যদি কোনো একটা বৃত্তের ওপরে অবস্থিত হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। মনে করি যে এ বি হচ্ছে কিনা যে বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কি এ বি সি ডি চারটে শীর্ষবিন্দুই বৃত্তের ওপরে অবস্থিত, তাই একে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন বৃত্তস্থ চতুর্ভুজের কতকগুলি স্পেশাল ধর্ম আছে, সেগুলো আমি একটু বলে নিই। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয় না বিপরীত কোণগুলোর সমষ্টি, অর্থাৎ এ কোণের বিপরীত কোণ কোনটা সি, তার মানে কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এবারে বি কোণের বিপরীত কোণ কোনটা ডি, তাহলে কোণ বি প্লাস কোণ ডি সমান 180 ডিগ্রি হয়। এটাই কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম, যে বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। এখন এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে সহজেই প্রমাণ করতে পারি, কিন্তু তার জন্য আমাদের একটুখানি অন্য ধর্ম লাগবে। আমরা একটু আগেই পড়েছি যে কোনো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কিন্তু পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখন যদি আমরা এই ডিও মানে কেন্দ্রের সঙ্গে যোগ করি শীর্ষবিন্দুগুলোকে, তাহলে এইখানে বিডি চাপের উপরে অবস্থিত দুটো কোণ, একটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। আবার বিডি চাপের উপরেই অবস্থিত এইটাও হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। এখন বিডি চাপের উপরে অবস্থিত এই কোণটা সমান এই কোণটার ডবল, আবার এই কোণটা সমান এই কোণটার ডবল। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা মানে একটা বিন্দুর চারিদিকে গোটা কোণটা কত 360 ডিগ্রি। তাহলে পরিধিস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের হাফ, তাহলে এই দুটোর সাম কত হবে 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। এই জন্যই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। এবারে চলে আসি ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম কাকে বলে না ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, আর এক জোড়া বাহু বিপরীত বাহু কিন্তু সমান্তরাল নয় অর্থাৎ তির্যক হয়। আর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় না মানে তির্যক হয়। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল নয় তির্যক হয় তাকেই আমরা ট্রাপিজিয়াম বলবো। এখন যদি যে তির্যক বাহুটা থাকে তারা যদি ইকুয়াল হয় তাহলে এই ট্রাপিজিয়ামকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলি। যেহেতু এর তির্যক যে বাহুটা আছে এইটা সমান, এর সমান হওয়ার জন্য এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা হয় একটা সাইডের সেইটাও কিন্তু সমান হয়, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা হয়ে যায়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা দেখাতে পারলেও কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় তির্যক বাহুদ্বয় সমান হয় আর একটা বাহু তো সমান্তরাল হয়ই, একটা বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হয়। এখন বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম? বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ একটা ট্রাপিজিয়াম যদি বৃত্তস্থ হয় তাহলে সে কি অটোমেটিক্যালি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে? চলো দেখি। মনে করি ও কেন্দ্রে বৃত্তের মধ্যে একটা ট্রাপিজিয়াম আছে, আগে ট্রাপিজিয়ামটা এঁকে নিই, এ বি সি ডি, যার এ বি সমান্তরাল ডিসি এবং তির্যক বাহু হচ্ছে কিনা যে এডি আর বিসি। তাহলে আমরা এটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এ বি সি ডি চারটি বৃত্তের উপরে অবস্থিত শীর্ষবিন্দুগুলো। তাহলে আমাকে এখন দেখতে হবে এটাই কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো দেখা যাক। এখন
ট্রাপিজিয়ামের ধর্ম, এখন বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম অনুযায়ী সি এর সঙ্গে এ যোগ করলে 180 ডিগ্রি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সি প্লাস এ 180 ডিগ্রি। আবার এইটা আর এইটা সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, আর বিসি হচ্ছে ছেদক, তাহলে দুটো সমান্তরালকে একটা বাহু কোন একটা সরলরেখা ছেদ করলে তার একই পাশে এগুলো হয় অনুরূপ কোণ, অর্থাৎ এই অনুরূপ কোণ বলছি, এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ সি প্লাস বি 180 ডিগ্রি। কেন না এবি সমান্তরাল ডিসি এবং হচ্ছে বিসি ছেদক, দুটো সমান্তরাল সরলরেখা, এটা হলে এই দুটো কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এখন সি এর সঙ্গে এ যুক্ত হয়ে 180 হচ্ছে, আবার সি এর সঙ্গে বি যুক্ত হয়ে 180 হচ্ছে, তাহলে কি করে সম্ভব না এ আর বি দুজনাই কিন্তু ইকুয়াল, তাই সম্ভব। তার মানে কোণ এ ইকুয়াল টু কোণ বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। এখন এই কোণটা আর এই কোণটা সমান হলে কি হবে, এই বাহুটা সমান এই বাহুটা হয়ে যাবে, অর্থাৎ তির্যক বাহুদ্বয় সমান হয়ে যাবে, তার মানেই এটা কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, সমদ্বিবাহু বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানেই কিন্তু আমার কি হয়ে যাচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবারে সামান্তরিক কাকে বলে, এবারে আমরা জানবো সামান্তরিক কাকে বলে। এটা আমরা আগেও জেনেছি, সামান্তরিক হচ্ছে সেই চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবার একটা কোশ্চেন যদি করা হয় যে সামান্তরিক মানেই কি ট্রাপিজিয়াম, আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি পেলাম না একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু আর এক জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল নয়, তারা তির্যক হয়, কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু জোড়াগুলো পরস্পর সমান্তরাল হয়, এর কোনো তির্যক বাহুই থাকে না, তাহলে সামান্তরিক কিন্তু কোনো ট্রাপিজিয়াম নয়। ঠিক আছে, আর একটা এর থেকেই যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, তাহলে আমরা সবসময় বলতে পারবো যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলো হয় সমবৃত্তস্থ, তার মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান, সেই ট্রাপিজিয়ামটা কিন্তু চারটে বিন্দুই একটা বৃত্তের উপরেই থাকতে পারে, মানে হচ্ছে কিনা যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমবৃত্তস্থ, একই বৃত্তের উপরে অবস্থিত। এবারে আমরা জানবো কি, জানবো যে আমাদের প্রমাণ করতে হবে যে একটা সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। আমরা কি প্রমাণ করব এখন না একটা সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের বেশি বিন্দুতে ছেদ করতে পারে না, এটা আমাদের প্রমাণ করতে হবে। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের একটা কোন একটা সরল রেখা দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা ও কেন্দ্র বৃত্তকে একটা সরল রেখা এ আর বি দুটো বিন্দুতে ছেদ করেছে। এখন যদি সম্ভব হয় মনে করি যে এ বি সরল রেখাটা ও কেন্দ্রীয় বৃত্তকে আর একটা বিন্দু সি বিন্দুতেও ছেদ করেছে, যদি সম্ভব হয় তাহলে মনে করি যে এ বি সরল রেখাটা ও কেন্দ্রীয় বৃত্তকে আর একটা বিন্দু সি বিন্দুতেই ছেদ করেছে। এখন এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক টানলাম এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক সমান্তরাল হবে। কেন? কারণ তারা দুজনাই কিন্তু একই সরলরেখার উপরে ভিন্ন বিন্দুতে লম্ব, অর্থাৎ একই সরলরেখার উপরে ভিন্ন বিন্দুতে অঙ্কিত লম্বগুলো পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এ বি এর উপরে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক এবং বিসি এর উপরে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক সমান্তরাল, অর্থাৎ তাদের মধ্যে কোনো ছেদবিন্দু পাওয়া যাবে না, অর্থাৎ এমন কোনো বিন্দু পাওয়া যাবে না যেখান থেকে এ বি এবং সি সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ আমাদের ধারণাই ভুল, তার মানে হচ্ছে সি কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের উপরে অবস্থিত নয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সরলরেখা একটি নির্দিষ্ট বৃত্তকে দুটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না, দুটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। প্রমাণিত। এবার আমরা জানবো পরিবৃত্ত বা সার্কামসার্কেল কি।
পরিবৃত্ত বা সার্কাম সার্কেল কি না, একটি ত্রিভুজের সব শীর্ষবিন্দুগুলোই যদি একটি বৃত্তের ওপরে অবস্থিত হয় তাহলে সেই বৃত্তটাকে ওই ত্রিভুজের কি বলে, পরিবৃত্ত বা সার্কাম সার্কেল বা সার্কামস্ক্রাইবড সার্কেল বলে। ঠিক আছে, এবিসি হচ্ছে যে তিনটে শীর্ষবিন্দু একটা ত্রিভুজের, যেটা কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের ওপরে অবস্থিত। এ বি সি তিনটেই কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত। তাহলে আমরা কি বলবো না, ও কেন্দ্রীয় বৃত্তকে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত বা সার্কাম সার্কেল বলবো। এবারে জানবো অন্তর্বৃত্ত কি না, কোন ত্রিভুজের ভিতরে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তটাই হবে তার অন্তর্বৃত্ত। কোন ত্রিভুজের ভেতরে অঙ্কিত সর্ববৃহৎ, সব থেকে বড় যে বৃত্তটা আঁকা সম্ভব সেই বৃত্তটাই হবে তার অন্তর্বৃত্ত বা ইনস্ক্রাইবড সার্কেল। এখন কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত কি হয় না, ত্রিভুজের তিনটে বাহুকেই যা স্পর্শ করে, অর্থাৎ তিনটে বাহুই কিন্তু এই বৃত্তটাকে স্পর্শ করে। অর্থাৎ মনে করো যে একটা ত্রিভুজ আছে এ বি সি আর একটা সার্কেল আছে। এবারে এখন এ বিও হচ্ছে কিনা যে এই ও কেন্দ্রীয় বৃত্তের, যদি এটা অন্তর্বৃত্ত হয় তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, এসিও এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, আর বিসিও এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক। তবেই কিন্তু ও কিন্তু এবিসি এর অন্তর্বৃত্ত হবে। এখন স্পর্শক কি না, একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ দুটো বিন্দুতে ছেদ করতে পারে, সব থেকে বেশি দুটো বিন্দুতে ছেদ করতে পারে। এখন যদি দেখি যে কেন্দ্র থেকে আমরা যত দূরের দিকে যাব তত সেই দুটো বিন্দু কিন্তু ক্রমশ কাছে আসতে থাকবে। প্রথমে সব থেকে দূরে থাকবে, যত কেন্দ্র থেকে দূরে যাব দুটো বিন্দু কাছে আসতে থাকবে। সরল রেখাটা যত কেন্দ্র থেকে দূরে যেতে থাকবে তত কাছে আসতে থাকবে। দিয়ে একটা সময় এই দুটো বিন্দুই কিন্তু একটা বিন্দু আর একটা বিন্দুর উপরে এসে পড়ে যাবে। তখন এই সরলরেখাটা এই বৃত্তটাকে দুটো বিন্দুতে নয় একটি বিন্দুতে ছেদ করবে বা টাচ করবে। সেই সময় এই সরল রেখাটাকে এই বৃত্তের স্পর্শক বলা হবে, এবং যে বিন্দুতে স্পর্শ করবে তাকে স্পর্শ বিন্দু বলা হবে। তাহলে এই স্পর্শক আর এটা হলো স্পর্শ বিন্দু। যদি এটা এ বি হয় তাহলে এ বি হলো স্পর্শক, আর যদি পি হয় তাহলে পি হচ্ছে স্পর্শ বিন্দু। মনে করো এই বৃত্তের বিন্দু, এখানে স্পর্শক আর স্পর্শবিন্দু আর কেন্দ্রের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যদি ওপি যুক্ত করি, অর্থাৎ স্পর্শবিন্দুর সঙ্গে যদি কেন্দ্র যুক্ত করি, তাহলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা আবার কিন্তু এই স্পর্শকের উপরে লম্ব হয়, অর্থাৎ ওপি লম্ব এবি। এটাই কিন্তু স্পর্শকের প্রপার্টি বা বৃত্তের প্রপার্টি, বৃত্তের স্পর্শকের প্রপার্টি, যে স্পর্শক কিন্তু স্পর্শবিন্দুতে কেন্দ্রের সঙ্গে সংযোগকারী সরলরেখা স্পর্শবিন্দুর সঙ্গে তার উপরে লম্ব হয়। তো আমরা এই চ্যাপ্টারে কিন্তু আমরা বিভিন্ন রকমের বৃত্তের ধর্ম সম্বন্ধে জানলাম। এর পরের ক্লাসে আমরা কি করব না, কোষে দেখি 3.1 এবং 3.2 করে দেখব যে আমাদের এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সমাধান করতে হয়। বাই বাই।